6 দিনে বদলে যাওয়া পৃথিবী। ভোর তখনও পুরোপুরি ফোটেনি। মধ্যপ্রাচ্যের আকাশে হালকা নীল রং ছড়িয়ে পড়ছে। মরুভূমির ওপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দূরে কোথাও একটি সামরিক ঘাঁটিতে সৈন্যরা দিনের প্রস্তুতি নিচ্ছে। কেউ সকালের চা শেষ করছে, কেউ বিমানের ডানা পরীক্ষা করছে, কেউ মানচিত্রের উপর ঝুঁকে শেষবারের মতো নির্দেশনা পড়ছে। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি আর মাত্র কয়েক মিনিট পর এমন একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে যা মাত্র 6 দিন স্থায়ী হলেও পুরো পৃথিবীর রাজনৈতিক মানচিত্রকে বদলে দেবে। ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে। কিছু যুদ্ধ বছরের পর বছর চলেছে। কিছু যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন ধ্বংস করেছে। কিন্তু খুব কম যুদ্ধই আছে যেখানে মাত্র 6 দিনের মধ্যে একটি রাষ্ট্র প্রায় অসম্ভব এক সামরিক বিজয় অর্জন করেছে, আবার একই সঙ্গে এমন এক রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে যার প্রতিধ্বনি আজও থামেনি। এই যুদ্ধের নাম 6 ডে ওয়ার, বাংলায় 6 দিনের যুদ্ধ। কিন্তু এটি কি শুধুই 6 দিনের যুদ্ধ ছিল, নাকি এটি ছিল কয়েক দশক ধরে জমে থাকা ক্ষোভ, ভয়, প্রতিশোধ আর অবিশ্বাসের বিস্ফোরণ? যে যুদ্ধ শুরু হয়েছিল কয়েক ঘন্টার বিমান হামলা দিয়ে আর শেষ হয়েছিল হাজার বছরের ইতিহাস বহন করা শহর, মরুভূমি, পাহাড় আর মানুষের ভাগ্য বদলে দিয়ে। এই যুদ্ধে ট্যাঙ্ক ছিল, যুদ্ধবিমান ছিল, মিসাইল ছিল, কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল সময়। কারণ এখানে প্রতিটি মিনিটের মূল্য ছিল হাজার মানুষের জীবনের সমান। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বার্তা, একটি দেরিতে পৌঁছানো আদেশ, আর পুরো যুদ্ধের ফলাফল বদলে যেতে পারত। কল্পনা করুন, আপনি একজন তরুণ পাইলট। আপনার বয়স মাত্র 23। ভোর 7টার কিছু আগে আপনি বিমানে উঠলেন। আপনাকে বলা হয়েছে রেডিও যতটা সম্ভব নীরব রাখতে হবে, নিচু দিয়ে উঠতে হবে, শত্রুর রাডারে ধরা পড়া যাবে না। আপনি জানেন না ফিরতে পারবেন কিনা। আপনি শুধু জানেন আজকের সকালই হয়তো আপনার জীবনের শেষ সকাল। অন্যদিকে হাজার কিলোমিটার দূরে নয়, ঠিক একই অঞ্চলে আরেকজন সৈনিক তার পরিবারের কথা ভাবছে। সে বিশ্বাস করে আজ যুদ্ধ শুরু হলেও তার দেশ জিতবে, কারণ সংখ্যায় তারা অনেক বেশি। তাদের কাছে বেশি সৈন্য, বেশি ট্যাঙ্ক, বেশি বিমান, বেশি মিত্র। তাহলে কিভাবে সবকিছু মাত্র 6 দিনের মধ্যে বদলে গেল? কিভাবে এমন হলো যে পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকেরা বিস্ময়ে তাকিয়ে রইলেন? কিভাবে কয়েকটি বিমান একটি সম্পূর্ণ যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিল? কেন এই যুদ্ধ শেষ হওয়ার পরও শান্তি আসেনি, বরং শুরু হয়েছিল আরেকটি দীর্ঘ সংঘাত যার প্রভাব আজও গাজা, পশ্চিম তীর, গোলান মালভূমি এবং জেরুজালেমের প্রতিটি ইট পাথরে অনুভূত হয়। আজকের গল্প কেবল বন্দুক আর গোলাবারুদের নয়, এটি মানুষের সিদ্ধান্তের গল্প, ভুল হিসাবের গল্প, রাজনৈতিক অহংকারের গল্প, অবিশ্বাসের গল্প, এবং এমন এক যুদ্ধের গল্প যা পৃথিবীকে শিখিয়েছিল কখনো কখনো সবচেয়ে ছোট যুদ্ধই সবচেয়ে দীর্ঘ ছায়া ফেলে যায়। চলুন আমরা ফিরে যাই সেই সময়ে যখন এই যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু যুদ্ধের প্রতিটি বীজ ইতোমধ্যেই মাটির গভীরে রোপিত হয়ে গেছে। আগুনের বীজ। মধ্যপ্রাচ্য, পৃথিবীর এমন একটি অঞ্চল যেখানে মরুভূমি যেমন আছে তেমনি আছে হাজার হাজার বছরের সভ্যতার স্মৃতি। এখানেই জন্ম নিয়েছে বহু ধর্ম। এখান দিয়েই হেঁটেছেন অসংখ্য সম্রাট, নবী, বণিক এবং বিজেতা। প্রতিটি পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প। প্রতিটি শহরের নিচে চাপা পড়ে আছে আরেকটি প্রাচীন শহর। আর সেই ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল কেন্দ্রগুলোর একটি জেরুজালেম। এই শহরকে একই সঙ্গে পবিত্র মনে করে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমরা। তাই জেরুজালেম কখনো কেবল একটি শহর ছিল না, এটি ছিল পরিচয়ের প্রতীক, বিশ্বাসের প্রতীক, অধিকারের প্রতীক। আর সেই কারণেই এটি বহুবার যুদ্ধের কারণও হয়েছে। 19 শতকের শেষভাগে ইউরোপে ইহুদি বিরোধী মনোভাব বাড়তে থাকে। বিভিন্ন দেশে নির্যাতন, বৈষম্য এবং সহিংসতার শিকার হতে থাকেন বহু ইহুদি। ধীরে ধীরে একটি রাজনৈতিক ধারণা শক্তিশালী হতে শুরু করে। তার নাম জায়োনিজম।
এই আন্দোলনের লক্ষ্য ছিল ঐতিহাসিক ইসরায়েলের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই ভূখণ্ডে শতাব্দীর পর শতাব্দী ধরে আরব জনগোষ্ঠীও বসবাস করে আসছিল। তাদেরও ছিল নিজেদের ঘর, নিজেদের জমি, নিজেদের ইতিহাস। ফলে একই ভূমির ওপর দুই জনগোষ্ঠীর দাবি ক্রমেই সংঘর্ষের দিকে এগোতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল, অটোমান সাম্রাজ্যের পতন ঘটল, ফিলিস্তিন অঞ্চল ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে চলে গেল এবং এখান থেকেই সমস্যার নতুন অধ্যায় শুরু হল। ব্রিটিশ প্রশাসন একদিকে বিভিন্ন সময়ে ইহুদি অভিবাসনকে সমর্থন করেছে, অন্যদিকে আরব জনগণের দাবিও পুরোপুরি উপেক্ষা করেনি। ফলে দুই পক্ষই ধীরে ধীরে ব্রিটিশদের ওপর আস্থা হারাতে থাকে। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর তার সঙ্গে হোলোকাস্ট। ইউরোপে নাৎসি জার্মানির হাতে 6 মিলিয়ন ইহুদি নিহত হন। এই ভয়াবহ মানবিক বিপর্যয় বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলে। যুদ্ধ শেষে বহু দেশ মনে করে ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করার একটি পরিকল্পনা অনুমোদন করে। ইহুদি নেতৃত্ব তা গ্রহণ করে, কিন্তু অধিকাংশ আরব নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে, কারণ তাদের দৃষ্টিতে এই পরিকল্পনা তাদের ভূমিকে অন্যায়ভাবে ভাগ করে দিচ্ছিল। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরদিনই মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক এবং আরও কয়েকটি আরব রাষ্ট্র সামরিক অভিযান শুরু করে। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শেষে ইসরায়েল টিকে যায়, বরং জাতিসংঘের প্রস্তাবিত সীমানার চেয়েও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে। জর্ডান পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। মিশর গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে, আর লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী হয়ে পড়েন। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনাটি পরিচিত হয় নাকবা, অর্থাৎ কি মহাবিপর্যয় কি নামে। অন্যদিকে ইসরায়েলিদের কাছে এটি ছিল স্বাধীনতার যুদ্ধ। একই ঘটনা, কিন্তু দুই সম্পূর্ণ ভিন্ন স্মৃতি। ইতিহাস প্রায় এমনই, একজনের বিজয়, অন্যজনের আজীবনের ক্ষত। 1950-এর দশকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সীমান্তে ছোট ছোট সংঘর্ষ চলতেই থাকে। অনুপ্রবেশ, পাল্টা হামলা, গোলাগুলি এবং প্রতিশোধ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়। 1956 সালে সুয়েজ সংকট আবারও পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেয়। মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন। এর প্রতিক্রিয়ায় ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সামরিক অভিযান চালা। যদিও আন্তর্জাতিক চাপের মুখে তাদের সরে যেতে হয়, কিন্তু সেই সংঘাত একটি বিষয় পরিষ্কার করে দেয়: মধ্যপ্রাচ্যে শান্তি ছিল অত্যন্ত ভঙ্গুর, এবং পরবর্তী বড় বিস্ফোরণ কেবল সময়ের অপেক্ষা। 1960-এর দশকের মাঝামাঝি এসে সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পায়। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে জলসম্পদ নিয়ে বিরোধ বাড়তে থাকে। ফিলিস্তিনি গেরিলা সংগঠনগুলো সীমান্ত পেরিয়ে হামলা চালাতে থাকে। ইসরায়েল পাল্টা সামরিক অভিযান চালা। প্রতিটি সংঘর্ষ পরবর্তী সংঘর্ষের বীজ বপন করছিল। কেউ তখনও বুঝতে পারেনি 1967 সালের গ্রীষ্ম তাদের সবার ভাগ্য বদলে দিতে চলেছে। কিন্তু যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না। তার আগে থাকে ভুল তথ্য, ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং এমন কিছু মুহূর্ত যেগুলো তখন তুচ্ছ মনে হলেও পরে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। আর সেই মুহূর্তগুলো এখন খুব দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। মরুভূমির ওপর জমে ওঠা ঝড়। 1967 সালের বসন্ত। মধ্যপ্রাচ্যের আকাশ ছিল স্বাভাবিক, কিন্তু মানুষের মন ছিল না। দূর থেকে তাকালে সবকিছু শান্ত মনে হতো। সীমান্তে মাঝে মাঝে গুলি চলত, জাতিসংঘের পর্যবেক্ষকরা টহল দিতেন, রাজধানীগুলোতে মন্ত্রিসভার বৈঠক হতো, রেডিওতে বাজত দেশপ্রেমের গান। তবুও এই শান্তি ছিল কাচের মতো। উপর থেকে মসৃণ, ভেতরে ভেতরে অসংখ্য ফাটল। 1967 সালের যুদ্ধের আগুন হঠাৎ জ্বলে ওঠেনি। এর শিখা অনেক আগেই জ্বলতে শুরু করেছিল। প্রতিটি সীমান্ত সংঘর্ষ, প্রতিটি রাজনৈতিক ভাষণ, প্রতিটি ভুল গোয়েন্দা তথ্য, প্রতিটি প্রতিশোধমূলক হামলা, সব মিলিয়ে এক অদৃশ্য বিস্ফোরকের স্তূপ তৈরি হচ্ছিল। কেউ একজন শুধু স্ফুলিঙ্গের অপেক্ষায় ছিল। সীমান্তে অস্থিরতা। ইসরায়েলের উত্তরে ছিল সিরিয়া,
দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত বৈরী। গোলান মালভূমি থেকে সিরিয়ার সেনারা মাঝে মাঝে ইসরায়েলের কৃষিবসতিগুলোর দিকে গোলাবর্ষণ করত। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালাত। এটি পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না, কিন্তু শান্তিও ছিল না। সমস্যার আরেকটি বড় কারণ ছিল পানি। জর্ডান নদী এবং এর উপনদীগুলো ছিল পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল জাতীয় পানি পরিবহন প্রকল্প বাস্তবায়ন করছিল। আরব রাষ্ট্রগুলো আশঙ্কা করছিল এতে ভবিষ্যতে তাদের পানির অংশ কমে যাবে। তারা নদীর উৎস ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে। ইসরায়েল এটিকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। ফলে সীমান্তে গোলাগুলি আরও বেড়ে যায়। এই সময়ে ফিলিস্তিনি গেরিলা সংগঠনগুলোও সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ফাতাহর সদস্যরা জর্ডান ও সিরিয়ার সীমান্ত থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালাতেন। তাদের লক্ষ্য ছিল সামরিক স্থাপনা, অবকাঠামো এবং কখনো কখনো বেসামরিক লক্ষ্যবস্তু। ইসরায়েল এসব হামলার জবাবে সীমান্ত পেরিয়ে পাল্টা অভিযান চালাত। প্রতিটি আক্রমণ আরও একটি প্রতিশোধের জন্ম দিত। এই চক্র যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। শামু ঘটনার প্রতিধ্বনি। 1966 সালের নভেম্বর। পশ্চিম তীরের একটি ছোট্ট গ্রাম শামু। তখন পশ্চিম তীর ছিল জর্ডানের নিয়ন্ত্রণে। একটি স্থলমাইনে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী বড় আকারের প্রতিশোধমূলক অভিযান চালা। গ্রামে প্রবেশ করে তারা বহু ভবন ধ্বংস করে। জর্ডানের সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়। উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। এই অভিযানের সামরিক গুরুত্ব যতটা ছিল, রাজনৈতিক গুরুত্ব ছিল তারও বেশি। জর্ডানের রাজা হুসেইনের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। আরব বিশ্বের অনেকেই বলতে শুরু করল, জর্ডান কি যথেষ্ট শক্তভাবে ইসরায়েলের মোকাবিলা করছে? রাজা হুসেইন জানতেন, যদি তিনি দুর্বল দেখান তাহলে নিজের দেশেই তার অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে। কায়রোর মানুষ। এবার চলুন কায়রোতে, মিশরের রাজধানী। 1967 সালের আগে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আরব জাতীয়তাবাদের প্রতীক। লাখো মানুষ তার ভাষণ শুনত, তার ছবি বহন করত, তার কথায় ভবিষ্যতের স্বপ্ন দেখত। কিন্তু নাসেরের অবস্থানও সহজ ছিল না। 1962 সাল থেকে মিশর ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল। হাজার হাজার মিশরীয় সৈন্য সেখানে মোতায়েন ছিল। যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছিল, অর্থনীতি চাপে পড়ছিল, সামরিক বাহিনীও ক্লান্ত হয়ে উঠছিল। তবুও বাইরে থেকে মিশরকে শক্তিশালী দেখাতে হতো, কারণ পুরো আরব বিশ্ব নাসেরের দিকে তাকিয়েছিল। মস্কো থেকে আসা খবর। 1967 সালের মে মাস। সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সূত্র মিশরকে জানায় যে ইসরায়েল নাকি সিরিয়া সীমান্তে বড় আকারের সেনা মোতায়েন করেছে এবং আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আজ অধিকাংশ ইতিহাসবিদের মতে এই তথ্য সঠিক ছিল না। ইসরায়েল সে সময় এমন বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল বলে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু নাসের সেই বার্তাকে গুরুত্ব দিলেন। হয়তো তিনি সত্যিই বিশ্বাস করেছিলেন, হয়তো রাজনৈতিকভাবে উপেক্ষা করার সুযোগ ছিল না। যে কারণই হোক, এই গোয়েন্দা তথ্য ইতিহাসের গতিপথ বদলে দেয়। নাসের ঘোষণা দিলেন, মিশরের সেনাবাহিনী সিনাই উপদ্বীপে অগ্রসর হবে। মরুভূমির পথে শুরু হল বিশাল সামরিক কনভা। ট্যাঙ্ক, সাজোয়া যান, কামান, সরবরাহ ট্রাক, অসংখ্য সৈন্য। ধুলোর ঝড় তুলে তারা সিনাইয়ের দিকে এগিয়ে চলল। মরুভূমির নীরব সাক্ষী। সিনাই, বিস্তীর্ণ পাথুরে মরুভূমি। দিনে অসহনীয় গরম, রাতে হাত কাঁপানো ঠান্ডা। যেখানে মানুষের চেয়ে বালু অনেক বেশি, যেখানে প্রতিটি রাস্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যেখানে পানি মানেই জীবন। বিরতি। মিশরীয় সেনারা যখন সেখানে অবস্থান নিতে শুরু করল, তখন অনেক সৈন্যের কাছেই এটি ছিল শুধু আরেকটি মোতায়েন। কেউ কেউ বাড়িতে চিঠি লিখছিল, কেউ তাঁবু খাটাচ্ছিল, কেউ অস্ত্র পরিষ্কার করছিল। তারা জানত উত্তেজনা আছে, কিন্তু সবাই নিশ্চিত ছিল না যে পূর্ণাঙ্গ যুদ্ধ সত্যিই শুরু হবে। জাতিসংঘের নীল হেলমেট।
1956 সালের সুয়েজ সংকটের পর সিনাইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ছিল। তাদের কাজ ছিল দুই পক্ষের মাঝে একটি বাফার তৈরি করা। বহু বছর ধরে তারা সেই ভূমিকা পালন করেছিল। কিন্তু 1967 সালের মে মাসে নাসের জাতিসংঘকে জানালেন, শান্তিরক্ষী বাহিনীকে সিনাই ছেড়ে চলে যেতে হবে। জাতিসংঘের মহাসচিব উথান্ত পরিস্থিতি বিবেচনা করে শান্তিরক্ষীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। কয়েকদিনের মধ্যেই নীল হেলমেটধারী সৈন্যরা এলাকা ছেড়ে যেতে শুরু করলেন। এই দৃশ্য গোটা বিশ্বের কাছে ছিল একটি বিপজ্জনক সংকেত। কারণ দুই পক্ষের মাঝখানে যে নিরাপত্তার দেয়াল এতদিন দাঁড়িয়েছিল, সেটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এখন মুখোমুখি দাঁড়িয়ে শুধু দুটি সেনাবাহিনী, আর তাদের মাঝখানে নীরব মরুভূমি, তিরান প্রণালী। এরপর এল সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। 22 মে 1967 মিশর ঘোষণা করল, তিরান প্রণালী ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলের উদ্দেশ্যে কৌশলগত পণ্য বহনকারী জাহাজের জন্য বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়েই ইসরায়েলের এলাত বন্দরে সমুদ্রপথে যোগাযোগ হতো। বিশেষ করে তেল আমদানির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইসরায়েল বহু আগেই ঘোষণা করেছিল, তিরান প্রণালী বন্ধ করে দেওয়া হলে সেটিকে তারা যুদ্ধের কারণ অর্থাৎ ক্যাসাস ব্যালি হিসেবে বিবেচনা করবে। এখন প্রশ্ন উঠল, এটি কি সত্যিই যুদ্ধের সূচনা, নাকি এখনও আলোচনার সুযোগ ছিল? বিশ্বের বিভিন্ন রাজধানীতে কূটনীতিকরা দৌড়ঝাঁপ শুরু করলেন। ওয়াশিংটন, মস্কো, লন্ডন, প্যারিস, সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবাই যুদ্ধ ঠেকাতে চাইছে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। দুই দেশের ভেতরের অনুভূতি। ইসরায়েলের সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে উঠছিল। দেশটির আয়তন ছোট। অনেক জায়গায় সীমান্ত থেকে জনবসতি মাত্র কয়েক কিলোমিটার দূরে। রেডিওতে খবর আসছে, পত্রিকায় বড় বড় শিরোনাম, আরব সেনারা সিনাইয়ে, তিরান প্রণালী বন্ধ, আরব রাষ্ট্রগুলোর কঠোর ভাষণ। মানুষ খাদ্য মজুত করতে শুরু করল। হাসপাতালগুলো জরুরি প্রস্তুতি নিতে লাগল। অনেক স্কুলকে সম্ভাব্য আশ্রয়কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করা হল। কবরস্থানেও অতিরিক্ত জায়গা প্রস্তুত রাখা হচ্ছিল। কারণ অনেকেই আশঙ্কা করছিলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারে। অন্যদিকে কায়রো, দামেস্ক এবং অন্যান্য আরব শহরেও জনমত উত্তপ্ত ছিল। রেডিওতে বিজয়ের আশাবাদী ভাষণ প্রচারিত হচ্ছিল। মানুষ বিশ্বাস করছিল, এইবার হয়তো ইতিহাস বদলাবে। এইবার হয়তো 1948 সালের অপমানের প্রতিশোধ নেওয়া যাবে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলো প্রায়ই সেই সময় আসে, যখন উভয় পক্ষই নিজেদের বিজয় সম্পর্কে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের আকাশে তখনও যুদ্ধবিমান উড়ছিল না, কামানও গর্জে ওঠেনি। কিন্তু অদৃশ্য এক ঘড়ি টিকটিক করে চলছিল। প্রতিটি ঘণ্টা, প্রতিটি বৈঠক, প্রতিটি সিদ্ধান্ত যুদ্ধকে আরও কাছে নিয়ে আসছিল। আর কয়েকদিনের মধ্যেই একটি মাত্র সকাল পৃথিবীর অন্যতম সাহসী সামরিক অভিযানের সূচনা করবে। সেই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন ফোকাস। সেখান থেকেই শুরু হবে 6 দিনের যুদ্ধের প্রকৃত ইতিহাস, যে সকাল ইতিহাসকে জাগিয়ে তুলেছিল। রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। 1967 সালের 4 জুন পেরিয়ে 5 জুনের ভোর। মধ্যপ্রাচ্যের আকাশে অসংখ্য তারা এখনও জ্বলছে। মরুভূমির ওপর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সিনাইয়ের বালুকাময় প্রান্তরে হাজার হাজার মিশরীয় সৈন্য ঘুমিয়ে আছে। কেউ পাহারায়, কেউ ক্লান্ত শরীর নিয়ে ট্রাকের পাশে বসে আছে। কোথাও কোথাও চুলায় পানি ফুটছে। সবকিছুই যেন আরেকটি সাধারণ ভোরের মতো। কিন্তু এই নীরবতার নিচে চলছিল এমন এক প্রস্তুতি, যার কথা পৃথিবীর প্রায় কেউ জানত না। তেল আবিবে তখন আলো জ্বলছে একটি কক্ষে। দেয়ালে ঝুলছে বিশাল মানচিত্র। লাল, নীল আর কালো রেখায় আঁকা বিমানঘাঁটি, রানওয়ে, রাডার স্টেশন, জ্বালানি ডিপো। প্রতিটি স্থানে ছোট ছোট চিহ্ন। প্রতিটি চিহ্নের সঙ্গে যুক্ত সময়, মিনিট, এমনকি সেকেন্ড। কারণ আজকের অভিযানের সময় ছিল সবচেয়ে মূল্যবান অস্ত্র। অপেক্ষার শেষ।
গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তীব্র বিতর্ক চলছিল। যুদ্ধ কি আগে শুরু করা উচিত নাকি অপেক্ষা করা উচিত? যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলেছিল ইসরায়েল যেন একতরফাভাবে যুদ্ধ শুরু না করে। কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছিল, কিন্তু প্রতিদিন সিনাইয়ে মিশরীয় বাহিনী আরও শক্তিশালী হচ্ছিল। তিরান প্রণালী তখনও বন্ধ। আরব বিশ্বের ভাষণগুলো আরও কঠোর হয়ে উঠছিল। ইসরায়েলের সামরিক নেতৃত্বের অনেকেই বিশ্বাস করছিলেন, যদি আর অপেক্ষা করা হয় তাহলে হয়তো যুদ্ধ শুরু হওয়ার আগেই কৌশলগত সুবিধা হারিয়ে যাবে। এই বিতর্কের মধ্যেই দেশের রাজনৈতিক নেতৃত্ব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, যদি যুদ্ধ অনিবার্য হয় তবে প্রথম আঘাতটি তারাই করবে। পরিকল্পনার জন্ম। ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মতিহদ বহুদিন ধরেই একটি পরিকল্পনা তৈরি করছিলেন, একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। কিন্তু সফল হলে পুরো যুদ্ধের ফলাফল বদলে যেতে পারে। এই পরিকল্পনার নাম অপারেশন ফোকাস, হিব্রু ভাষায় মোকেদ। পরিকল্পনার মূল ধারণা ছিল অবিশ্বাস্যরকম সাহসী। যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুর বিমান বাহিনীকে মাটিতেই ধ্বংস করে দিতে হবে, কারণ আকাশের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে যুদ্ধের ভাগ্য অনেকটাই তার দিকেই ঝুঁকে যাবে। অসম্ভবের হিসাব। এই পরিকল্পনার সবচেয়ে বড় ঝুঁকি ছিল ইসরায়েল নিজের প্রায় পুরো যুদ্ধবিমান বহর একসঙ্গে আকাশে পাঠাবে। দেশের আকাশ প্রতিরক্ষার জন্য খুব অল্প কয়েকটি বিমান পেছনে রাখা হবে। যদি ঠিক সেই মুহূর্তে আরব দেশগুলো পাল্টা বিমান হামলা চালাত, তাহলে ইসরায়েলের আকাশ কার্যত অরক্ষিত হয়ে যেত। এটি ছিল এক বিশাল জুয়া, যে জুয়ায় ভুলের সুযোগ ছিল না, একবারও না। ভোর 7:10। ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটিতে একে একে পাইলটরা বিমানে উঠছেন। অনেকেই আগের রাতে খুব কম ঘুমিয়েছেন। কেউ শেষবারের মতো পরিবারের ছবির দিকে তাকালেন, কেউ নীরবে ককপিটে বসে যন্ত্রপাতি পরীক্ষা করলেন। রেডিওতে খুব কম কথা বলা হচ্ছে। সবাই জানে আজকের মিশন থেকে হয়তো সবাই ফিরবেন না। তারপর একটির পর একটি ইঞ্জিন গর্জে উঠল। মিরাজ, সুপার মিস্টেয়ার, ভাতুর, ওরাগা, বিভিন্ন ধরনের যুদ্ধবিমান রানওয়ে ছেড়ে আকাশে উঠতে শুরু করল। কিন্তু তারা স্বাভাবিক উচ্চতায় উঠল না, বরং মাটির এত কাছ দিয়ে উঠতে লাগল যে অনেক জায়গায় প্রায় গাছের মাথা ছুঁয়ে যাচ্ছিল। এর উদ্দেশ্য ছিল একটাই, শত্রুর রাডার এড়িয়ে যাওয়া। নীরব আকাশ। ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোকে দেখে দূর থেকে মনে হতে পারত তারা যেন কোনো নিয়মিত প্রশিক্ষণ মিশনে যাচ্ছে। কিছু বিমান প্রথমে সমুদ্রের দিকে এগিয়ে গেল, তারপর হঠাৎ ঘুরে দক্ষিণে, আবার কেউ পূর্ব দিকে। এমনভাবে পথ বেছে নেওয়া হয়েছিল যাতে মিশরের রাডার যতটা সম্ভব বিভ্রান্ত হয়। পাইলটদের নির্দেশ ছিল কোনো অপ্রয়োজনীয় রেডিও যোগাযোগ নাই, নীরবতা বজায় রাখতে হবে, কারণ একটি ভুল বার্তাও পুরো অভিযানকে বিপদে ফেলতে পারে। কারোর সকাল। এদিকে মিশরের ঘাঁটিগুলোতে দিন শুরু হচ্ছে। অনেক কর্মকর্তা তখন সকালের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। কিছু বিমান ঘাঁটিতে নিয়মিত কার্যক্রম চলছে। অনেক যুদ্ধবিমান রানওয়ের পাশে সারি করে দাঁড়িয়ে, জ্বালানি ভরা, অস্ত্র প্রস্তুত। কিন্তু বেশিরভাগই তখনও মাটিতেই। ঐতিহাসিক গবেষণায় দেখা যায় মিশরীয় বিমান বাহিনীর অনেক বিমান খোলা জায়গায় সারিবদ্ধভাবে রাখা ছিল। সেই সময় বিমান প্রতিরক্ষার ব্যবস্থা থাকলেও আকস্মিক সমন্বিত হামলার বিরুদ্ধে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। এই দুর্বলতাই কয়েক মিনিট পর ভয়াবহভাবে প্রকাশ পাবে। সকাল 7:45। ঠিক নির্ধারিত সময়ে প্রথম ইসরায়েলি যুদ্ধবিমান মিশরের আকাশে প্রবেশ করল। তারপর আরেকটি, তারপর ডজন ডজন। প্রথম লক্ষ্য ছিল রানওয়ে। অনেকেই ভাবতে পারেন বিমান ধ্বংস করাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু না। ইসরায়েলি পরিকল্পনাকারীরা জানতেন যদি রানওয়ে অচল করে দেওয়া যায় তাহলে অক্ষত বিমানও আকাশে উঠতে পারবে না। বিশেষ বোমা ব্যবহার করে রানওয়ের উপর বড় বড় গর্ত তৈরি করা হলো। মেরামত করতে সময় লাগবে।
আর সেই সময়টাই ছিল সবচেয়ে মূল্যবান। কয়েক মিনিটের মধ্যে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শুরু হল দ্বিতীয় ধাপ। এবার লক্ষ্য মাটিতে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমান, মিগ-21, মিগ-19, মিগ-17, তুপোলেভ বোমারু বিমান, ইলিউশিন পরিবহন বিমান। একটির পর একটি বিস্ফোরণে আগুনে জ্বলে উঠতে লাগল। ঘন কালো ধোঁয়া আকাশ ঢেকে ফেল। জ্বালানির আগুন কয়েকশো ফুট উঁচুতে উঠতে লাগল। কিছু পাইলট মরিয়া হয়ে বিমানে উঠতে চাইলেন, কিন্তু রানওয়ে ইতোমধ্যেই ভেঙে গেছে। কোথাও বিস্ফোরণ, কোথাও আগুন, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন। পুরো পরিস্থিতি কয়েক মিনিটের মধ্যে বিশৃঙ্খল হয়ে উঠল। প্রথম ঢেউ। ইসরায়েলি বিমানগুলো প্রথম আক্রমণ শেষ করেই ঘাঁটিতে ফিরে যেতে শুরু করল। অনেকে ভাবতে পারেন এবার নিশ্চয়ই অভিযান শেষ, কিন্তু আসল কৌশল ছিল এখানেই। ইসরায়েলের স্থলকর্মীরা অবিশ্বাস্য দ্রুতগতিতে বিমানগুলোতে আবার জ্বালানি ভরলেন, অস্ত্র পুনরায় সংযুক্ত করলেন। সাধারণত যে কাজ করতে অনেক বেশি সময় লাগত, তারা সেটি অত্যন্ত অল্প সময়ে সম্পন্ন করলেন। ফলে একই বিমান খুব দ্রুত দ্বিতীয়বার আকাশে ফিরতে পারল। এই দ্রুত পুনরায় প্রস্তুতির সক্ষমতা ছিল ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম বড় শক্তি। দ্বিতীয় আঘাত। মিশরের অনেক ঘাঁটিতে তখনও প্রথম হামলার ধাক্কা সামলানো যায়নি। ঠিক সেই সময় দ্বিতীয় ঢেউ এসে পৌঁছাল। যেখানে কিছু বিমান অক্ষত ছিল, সেগুলোকেও লক্ষ্যবস্তু করা হল। রাডার, কমান্ড পোস্ট, জ্বালানি মজুত, অস্ত্রাগার সবই আক্রমণের আওতায় এল। সকালের কয়েক ঘণ্টার মধ্যেই মিশরীয় বিমান বাহিনী কার্যত অচল হয়ে পড়ে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, কিন্তু আকাশের ভারসাম্য নাটকীয়ভাবে বদলে গিয়েছিল। খবর ছড়িয়ে পড়ে, প্রথমে কায়রো, তারপর দামেস্ক, তারপর আম্মান, তারপর বিশ্বের রাজধানীগুলো। খবর দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করল। মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টায় কি ঘটেছে, তার প্রকৃত চিত্র তখনও খুব কম মানুষই জানত। অনেক তথ্য বিভ্রান্তিকর ছিল, অনেক গুজব ছড়াচ্ছিল। কেউ বলছিল বিজয়, কেউ বলছিল সাময়িক ক্ষতি। কেউই তখনও পুরো ছবিটি দেখতে পাচ্ছিল না। কিন্তু একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল, এই যুদ্ধ আর সীমান্ত সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন শুরু হবে স্থলযুদ্ধ। সিনাইয়ের অসীম মরুভূমিতে ট্যাঙ্ক এগোবে, কামান গর্জে উঠবে, হাজার হাজার সৈন্য মুখোমুখি হবে। আর সেই মরুভূমিতেই নির্ধারিত হবে এই যুদ্ধের প্রথম বড় অধ্যায়ের ভাগ্য। আগুনের মরুভূমি, সিনাইয়ের পথে। ৫ জুন 1967। সকাল গড়িয়ে দুপুর। মধ্যপ্রাচ্যের আকাশে তখনও ধোঁয়ার রেখা ভাসছে। কিছুক্ষণ আগেও যে আকাশে যুদ্ধবিমান ছুটে বেড়াচ্ছিল, এখন সেখানে শুধু জ্বলন্ত বিমান ঘাঁটির কালো ধোঁয়া। দূরে দূরে বিস্ফোরণের শব্দ এখনও শোনা যাচ্ছে। কিন্তু যুদ্ধের প্রথম অধ্যায় শেষ হয়নি, বরং এবার শুরু হতে যাচ্ছে সেই লড়াই যেখানে সিদ্ধান্ত নেবে শুধু আকাশ নয়, মাটি। সিনাই উপদ্বীপ, প্রায় ৬০,০০০ বর্গকিলোমিটারেরও বেশি বিস্তৃত এক বিরাট মরুভূমি। বালুর টিলা, পাথুরে পাহাড়, শুকিয়ে যাওয়া নদীর খাত, আর দীর্ঘ সরু রাস্তা। এই বিশাল অঞ্চলে ভুল পথ মানেই মৃত্যু হতে পারে, কারণ এখানে শত্রুর আগে তৃষ্ণায় মানুষকে হারিয়ে দিতে পারে। দুই বাহিনীর মুখোমুখি। যুদ্ধ শুরুর আগে সিনাইয়ে মিশর উল্লেখযোগ্য সংখ্যক সেনা, ট্যাঙ্ক এবং আর্টিলারি মোতায়েন করেছিল। সংখ্যার দিক থেকে তারা ছিল শক্তিশালী। অন্যদিকে ইসরায়েল জানত, দীর্ঘ যুদ্ধ চালানোর মতো অর্থনীতি বা জনশক্তি তাদের নেই। তাদের কৌশল ছিল স্পষ্ট, যুদ্ধ যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা তাদের জন্য ছিল মূল্যবান। ইসরায়েলি স্থলবাহিনী ৩টি প্রধান অক্ষে সিনাইয়ে অগ্রসর হতে শুরু করল। তাদের লক্ষ্য ছিল শুধু সীমান্ত অতিক্রম করা নয়, বরং দ্রুত গতিতে মিশরীয় প্রতিরক্ষা ভেঙে গভীরে প্রবেশ করা, যেখানে প্রতিপক্ষ পুনর্গঠনের সুযোগই পাবে না। মরুভূমির বাস্তবতা। যুদ্ধের মানচিত্রে সিনাইকে কয়েকটি রেখা আর বিন্দুর মতো দেখায়। বাস্তবে
এটি ছিল এক নির্মম ভূমি। দুপুরে সূর্যের তাপ অনেক সময় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেত। ট্যাঙ্কের ভেতর তাপমাত্রা আরও বেশি হতো। ধুলো এত ঘন হয়ে উঠত যে সামনে থাকা গাড়িটিকেও দেখা যেত না। পানির বোতল কয়েক ঘন্টার মধ্যেই গরম হয়ে যেত। সৈন্যদের চোখে, মুখে, পোশাকে, সবখানে শুধু বালু। এই পরিবেশে যুদ্ধ মানে শুধু শত্রুর সঙ্গে লড়াই নয়, নিজের শরীরের সঙ্গেও লড়াই। আবু আগেইলার গুরুত্ব। সিনাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানগুলোর একটি ছিল আবু আগেইলা। এটি ছিল শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং রাস্তার সংযোগস্থল, কামানের অবস্থান এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী প্রতিরক্ষা এলাকা। যে পক্ষ এটি নিয়ন্ত্রণ করবে, সে সিনাইয়ের ভেতরে অগ্রসর হওয়ার বড় সুযোগ পাবে। মিশর বহু বছর ধরে এই অবস্থানকে শক্তিশালী করেছিল। পরিখা, মাইনফিল্ড, কাঁটাতারের বেড়া, আর্টিলারি, ট্যাঙ্ক, সব মিলিয়ে এটি ছিল একটি কঠিন প্রতিরক্ষা বলয়। অনেক সামরিক বিশ্লেষক মনে করতেন, সরাসরি আক্রমণ করলে বড় ক্ষয়ক্ষতি হবেই। পরিকল্পনা বনাম শক্তি। ইসরায়েলি কমান্ডাররা বুঝতে পারছিলেন, শুধু সামনে থেকে আক্রমণ করলে সফল হওয়া কঠিন হবে। তাই তারা সমন্বিত আক্রমণের পরিকল্পনা করলেন। আর্টিলারি, ট্যাঙ্ক, পদাতিক, প্রকৌশল ইউনিট, এমনকি প্যারাট্রুপারদেরও নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়। উদ্দেশ্য ছিল একই সময়ে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করা, যাতে প্রতিরক্ষাকারীরা বুঝতেই না পারে প্রধান আঘাত কোথা থেকে আসছে। রাতের যুদ্ধ। 5 জুনের রাত। মরুভূমিতে সূর্য ডুবে গেছে। আকাশ জুড়ে অসংখ্য তারা। দূরে কোথাও আগুন জ্বলছে। বাতাসে বারুদের গন্ধ। রাতের অন্ধকারে ইসরায়েলি প্রকৌশল ইউনিট মাইনফিল্ড পরিষ্কার করতে শুরু করল। এটি ছিল অত্যন্ত বিপজ্জনক কাজ। একটি ভুল পদক্ষেপ, একটি অদেখা মাইন, আর মুহূর্তেই সব শেষ। তবুও তারা এগিয়ে চল, কারণ তাদের পেছনে অপেক্ষা করছে ট্যাঙ্কের বহর, কামানের গর্জন। হঠাৎ রাতের নীরবতা ভেঙে উঠল। দিগন্ত জুড়ে একসঙ্গে গর্জে উঠল কামান। আকাশে আগুনের রেখা, মাটিতে বিস্ফোরণ। কয়েক সেকেন্ড আগেও যে মরুভূমি নিশ্চুপ ছিল, এখন সেটি কাঁপছে। কামানের গোলা শুধু শত্রুকে আঘাত করার জন্য নয়, শত্রুর যোগাযোগ ভেঙে দেওয়ার জন্যও। ধুলো আর ধোয়ার মধ্যে অনেক ইউনিট বুঝতেই পারছিল না কোথা থেকে আক্রমণ আসছে। কাছাকাছি লড়াই। আর্টিলারি হামলার পর এগিয়ে এল পদাতিক বাহিনী। এবার যুদ্ধ আর দূর থেকে নয়, খুব কাছ থেকে। পরিখা, বাংকার, মেশিনগানের অবস্থান, প্রতিটি জায়গা দখল করতে আলাদা লড়াই। ইতিহাসের অনেক বড় যুদ্ধের মতো এখানেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে মানুষ, যন্ত্রণায়। রাতের অন্ধকারে সৈন্যরা একে অপরকে অনেক সময় শুধু কণ্ঠস্বর দিয়ে চিনতে পারছিল। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের মধ্যে দৃষ্টিসীমা বারবার হারিয়ে যাচ্ছিল। ট্যাঙ্কের সংঘর্ষ। ভোর হওয়ার আগেই সিনাইয়ের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কের সংঘর্ষ শুরু হয়। মিশরের টি-54 এবং টি-55 ট্যাঙ্ক, ইসরায়েলের সেন্টুরিয়ন এবং অন্যান্য সাঁজোয়া যান বালুর উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে। কখনো থেমে গুলি ছুটছে, আবার অবস্থান বদলাচ্ছে। মরুভূমিতে ট্যাঙ্ক যুদ্ধের একটি বড় সমস্যা ছিল দৃশ্যমানতা। ধুলো এমনভাবে উড়ত যে অনেক সময় নিজের বাহিনীকেও পরিষ্কার দেখা যেত না। কমান্ডারদের দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। এক মুহূর্ত দেরি মানেই সুযোগ হারানো। আকাশের প্রভাব। ইসরায়েলি বিমান বাহিনী ইতোমধ্যেই আকাশে বড় সুবিধা অর্জন করেছিল। ফলে তারা স্থলবাহিনীকে ঘনিষ্ঠ বিমান সহায়তা দিতে পারছিল। যেখানে মিশরীয় ট্যাঙ্ক বা সরবরাহ কনভয় দেখা যাচ্ছিল, সেখানে দ্রুত হামলা চালানো হচ্ছিল। এর ফলে মিশরের জন্য সেনা পুনর্বিন্যাস আরও কঠিন হয়ে পড়ে। তবে এটাও সত্য, সব জায়গায় একই রকম সাফল্য আসেনি। কিছু এলাকায় মিশরীয় বাহিনী দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলি বাহিনীও ক্ষয়ক্ষতির মুখে পড়ে। 6 দিনের যুদ্ধ যত দ্রুত এগিয়ে যাক না কেন, এটি কোনো সহজ অভিযান ছিল না। আবু আগেইলার পতন। দীর্ঘ রাতের লড়াইয়ের পর
আবু আগেইলার প্রতিরক্ষা ভেঙে পড়তে শুরু করে। সমন্বিত আক্রমণ, প্রকৌশল ইউনিটের কাজ, আর্টিলারির সহায়তা এবং ট্যাঙ্কের অগ্রযাত্রা মিলিয়ে শেষ পর্যন্ত অবস্থানটি ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে। এই বিজয় ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপর সিনাইয়ের ভেতরের রাস্তা অনেকটাই উন্মুক্ত হয়ে যায়। মিশরীয় প্রতিরক্ষার একটি প্রধান স্তম্ভ ভেঙে পড়েছিল। যুদ্ধের গতি বদলে যায়। 6 জুনের সকাল। সিনাইয়ের অনেক অংশে মিশরীয় ইউনিটগুলো নতুন অবস্থান নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সব জায়গায় একই নির্দেশ পৌঁছাচ্ছিল না। কোথাও আক্রমণের খবর, কোথাও পশ্চাদপসরণের নির্দেশ, কোথাও আবার কোনো নির্দেশই নেই। এই বিভ্রান্তি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইসরায়েলি বাহিনী সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত অগ্রসর হতে থাকে। তাদের লক্ষ্য এখন শুধু সীমান্ত নয়, আরও গভীরে। সুয়েজ খালের দিক। যুদ্ধের মানবিক মুখ। ইতিহাসের বইয়ে আমরা মানচিত্র দেখি, তীরচিহ্ন দেখি, বিজয়ের খবর পড়ি, কিন্তু সেই মানচিত্রের প্রতিটি রেখার পেছনে ছিল মানুষ। ক্লান্ত সৈন্য, ক্ষতবিক্ষত চিকিৎসাকর্মী, জ্বলন্ত যানবাহন, আহতদের বহন করে নিয়ে যাওয়া সঙ্গী, পানির শেষ ফোঁটাটি ভাগ করে নেওয়া 2 বন্ধু। যুদ্ধের পরিসংখ্যান এসব গল্প খুব কমই বলে। সিনাইয়ের যুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু যুদ্ধের গতি বদলে গেছে। আর একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেকটি শহরে পরিস্থিতি দ্রুত বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। সেই শহরের নাম জেরুজালেম, যে শহরের জন্য 1000 বছর ধরে যুদ্ধ হয়েছে এবং যার ভাগ্য এখন বদলে যেতে চলেছে। জেরুজালেমের পথে একটি শহর, 3টি বিশ্বাস। 6 জুন 1967। সূর্য ধীরে ধীরে উঠে আসছে, কিন্তু জেরুজালেমের সকালটি আর অন্য দিনের মতো নয়। দূরে কামানের গর্জন, কখনো মেশিনগানের শব্দ, কখনো বিস্ফোরণের প্রতিধ্বনি। প্রাচীন পাথরের দেয়ালগুলো যেন শতাব্দীর ইতিহাস নিয়ে সেই শব্দ শুনছে। এই শহর যুদ্ধ নতুন করে দেখেনি, বরং যুদ্ধই যেন বারবার এই শহরকে খুঁজে নিয়েছে। জেরুজালেম পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী। হাজার হাজার বছর ধরে এটি শুধু একটি রাজধানী নয়, এটি বিশ্বাসের কেন্দ্র। ইহুদিদের জন্য টেম্পল মাউন্ট এবং পশ্চিম প্রাচীর, খ্রিস্টানদের জন্য যীশু খ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ স্থান, মুসলমানদের জন্য আল আকসা মসজিদ ও কুব্বাত আশ-শাকরা। একই শহর, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তার অর্থ ভিন্ন। তাই জেরুজালেম নিয়ে কোনো যুদ্ধ কখনো শুধু সামরিক যুদ্ধ নয়, এটি পরিচয়, ইতিহাস এবং বিশ্বাসেরও সংঘাত। বিভক্ত শহর। 1948 সালের যুদ্ধের পর জেরুজালেম 2 ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে, পূর্ব জেরুজালেম, যার মধ্যে পুরনো শহরও ছিল, জর্ডানের নিয়ন্ত্রণে। 2 অংশের মাঝে কাঁটাতার, কংক্রিটের বাধা, স্নাইপারের অবস্থান, মাইনফিল্ড, অনেক রাস্তা বন্ধ। একই শহরের মানুষ একে অপরের কাছে যেতে পারত না। অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক ধর্মীয় স্থান সাধারণ মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়ে। প্রায় 19 বছর ধরে এই বিভক্ত বাস্তবতাই ছিল জেরুজালেমের দৈনন্দিন জীবন। জর্ডানের কঠিন সিদ্ধান্ত। যুদ্ধের প্রথম সকালে জর্ডানের রাজা হুসেইন একটি কঠিন অবস্থানে ছিলেন। তিনি জানতেন যুদ্ধ এড়ানো গেলে সেটিই সবচেয়ে নিরাপদ পথ হতে পারে, কিন্তু তিনি আরব বিশ্বের রাজনৈতিক চাপও অনুভব করছিলেন। মিশরের সঙ্গে তার প্রতিরক্ষা চুক্তি ছিল, আর কায়রো থেকে আসা প্রাথমিক বার্তায় দাবি করা হচ্ছিল যে মিশর নাকি বড় ধরনের সাফল্য অর্জন করছে। এই তথ্য পরে ভুল প্রমাণিত হয়, কিন্তু সেই মুহূর্তে রাজা হুসেইনের হাতে সম্পূর্ণ চিত্র ছিল না। এরপর জর্ডান গোলাবর্ষণ শুরু করে পশ্চিম জেরুজালেম এবং ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায়। ইসরায়েলও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানা। এভাবেই জর্ডান আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। শহরের মানুষ। যুদ্ধের খবর যখন ছড়িয়ে পড়ল, জেরুজালেমের সাধারণ মানুষের জীবন মুহূর্তের মধ্যে বদলে গেল। পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে ছুটে গেল। জানালার পর্দা টেনে দেওয়া হল। শিশুরা মায়ের হাত শক্ত করে ধরে আছে। কেউ রেডিওর সামনে বসে খবর শুনছে, কেউ প্রার্থনা করছে, কেউ জানেই না
পরবর্তী কয়েক ঘণ্টায় তাদের শহরের কি হবে? যুদ্ধের সময় সবচেয়ে কঠিন প্রশ্নটি সবসময় একই থাকে। আজ রাতটা কি আমরা বেঁচে থাকব? গোলাবর্ষণ। জর্ডানের আর্টিলারি পশ্চিম জেরুজালেমে গোলাবর্ষণ শুরু করে। বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়। কিছু বেসামরিক মানুষ হতাহত হন। ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালা। শহরের নীরবতা ভেঙে পড়ে। ধোঁয়ার মধ্যে কোথাও গির্জার ঘণ্টা, কোথাও আজানের ধ্বনি, কোথাও সাইরেন। মনে হচ্ছিল একটি শহরের বহু শতাব্দীর ইতিহাস একসঙ্গে নিঃশ্বাস নিচ্ছে। অ্যামুনিশন হিল। জেরুজালেমের উত্তর দিকে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। অ্যামুনিশন হিল। ব্রিটিশ ম্যান্ডেট আমলে এটি ছিল গোলাবারুদের গুদাম। পরবর্তীতে জর্ডান এটিকে শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটিতে পরিণত করে। পরিখা, বাংকার, কাঁটাতারের বেড়া, সংযুক্ত প্রতিরক্ষা অবস্থান, সব মিলিয়ে এটি ছিল পূর্ব জেরুজালেমের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ইসরায়েলি প্যারাট্রুপারদের দায়িত্ব পড়ল এই অবস্থান দখল করার। কিন্তু সামনে অপেক্ষা করছিল অত্যন্ত কঠিন যুদ্ধ। রাতের সংঘর্ষ। রাত নেমেছে। আকাশে চাঁদের আলো খুবই ম্লান। সৈন্যরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের সামনে কাঁটাতারের বেড়া। তারও ওপারে পরিখা। তারও ওপারে প্রতিরক্ষায় প্রস্তুত জর্ডানের সেনারা। হঠাৎ গুলির শব্দ। তারপর আরেকটি। তারপর একসঙ্গে অসংখ্য বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আলোকিত হয়ে উঠল। যুদ্ধ শুরু হয়ে গেছে। খুব কাছের লড়াই। অ্যামুনিশন হিলের যুদ্ধ ছিল 6 দিনের যুদ্ধের সবচেয়ে কঠিন সংঘর্ষগুলোর একটি। অনেক জায়গায় যুদ্ধ এত কাছাকাছি দূরত্বে হয়েছে যে ভারী অস্ত্রের চেয়ে ব্যক্তিগত অস্ত্রই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিখার ভেতর। বাংকারের প্রবেশপথে। সংকীর্ণ পথ ধরে সৈন্যরা একে অপরের মুখোমুখি হয়। রাতের অন্ধকারে ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের মধ্যে অনেক সময় কে কোথায় আছে তা বোঝাই কঠিন হয়ে পড়ছিল। এই যুদ্ধে উভয় পক্ষই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ে। আজও অ্যামুনিশন হিলের যুদ্ধকে সামরিক ইতিহাসে অত্যন্ত তীব্র নগরসংলগ্ন সংঘর্ষ হিসেবে স্মরণ করা হয়। ধীরে ধীরে অগ্রগতি। অবশেষে কয়েক ঘণ্টার কঠিন লড়াইয়ের পর ইসরায়েলি বাহিনী অ্যামুনিশন হিলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। এই সাফল্য তাদের পূর্ব জেরুজালেমের দিকে অগ্রসর হওয়ার পথ অনেকটাই খুলে দেয়। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়, প্রতিটি ভবন সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। ইতিহাসের ভার। জেরুজালেমে লড়াই করা অনেক সৈন্যের জন্য এটি ছিল শুধু একটি সামরিক অভিযান নয়। কারো কাছে এটি ছিল ধর্মীয় অনুভূতির বিষয়, কারো কাছে জাতীয় পরিচয়ের প্রশ্ন, আবার অন্যদের কাছে এটি ছিল কেবল একটি যুদ্ধ যেখানে বেঁচে ফেরাটাই সবচেয়ে বড় লক্ষ্য। ইতিহাসের ভার কখনো কখনো এতটাই বড় হয় যে একজন সাধারণ সৈনিকও বুঝতে পারে সে হয়তো এমন একটি ঘটনার অংশ হয়ে উঠছে যার কথা মানুষ বহু বছর পরও আলোচনা করবে। পুরনো শহরের দিকে। 7 জুনের ভোর। পূর্ব জেরুজালেমের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। জর্ডানের বাহিনীর অনেক ইউনিট পশ্চাদপসরণ করছে। ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে পুরনো শহরের দিকে এগিয়ে আসছে। কিন্তু একটি প্রশ্ন তখনও রয়ে গেছে। শহরের সবচেয়ে সংবেদনশীল অংশে কি বড় ধরনের যুদ্ধ হবে, নাকি শেষ মুহূর্তে রক্তপাত এড়ানো সম্ভব হবে? কেউ তখনও নিশ্চিত নয়। 1000 বছরের পুরনো পাথরের দেয়াল নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তারা রোমান সাম্রাজ্য দেখেছে, ক্রুসেড দেখেছে, অটোমানদের দেখেছে, ব্রিটিশদের দেখেছে। এবার তারা আরেকটি ইতিহাসের সাক্ষী হতে চলেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বিতর্কিত শহরগুলোর একটির ভাগ্য আবারও বদলে যাবে। পুরনো শহরের দরজা খুলে গেল। 7 জুন 1967। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জেরুজালেমের পাথুরে পাহাড়ের উপর। সকালটি অদ্ভুত শান্ত। অন্তত দূর থেকে তাই মনে হয়। কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে টানা 3 দিনের যুদ্ধের ক্লান্তি। ধোঁয়ায় কালো হয়ে যাওয়া ভবন, গোলায় ক্ষতবিক্ষত দেয়াল, ভাঙা রাস্তা, আর অসংখ্য মানুষের অনিশ্চয়তা। এই শহর বহুবার বিজেতাদের পদচারণা দেখেছে। রোমান সৈন্যদের,
আরব বাহিনীর, ক্রুসেডারদের, অটোমান সেনাদের, ব্রিটিশ সৈন্যদের। এবার ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় লেখা হতে চলেছে। পুরনো শহরের গুরুত্ব। জেরুজালেমের পুরনো শহরটি আয়তনে খুব বড় নয়। চারদিকে প্রাচীন প্রাচীর, তার ভেতরে সরু রাস্তা, পাথরের সিঁড়ি, প্রাচীন বাজার, গির্জা, মসজিদ, উপাসনালয়। একটি ছোট্ট এলাকায় হাজার বছরের ইতিহাস স্তরে স্তরে জমে আছে। এই শহরের প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি, প্রতিটি দরজার সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি, এবং প্রতিটি ধর্মীয় স্থানের সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের বিশ্বাস। তাই এখানে একটি ভুল সিদ্ধান্ত শুধু সামরিক ক্ষতি নয়, ধর্মীয় এবং আন্তর্জাতিক সংকটও সৃষ্টি করতে পারত। সিদ্ধান্তের মুহূর্ত। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব জানত পুরনো শহরে ভারী গোলাবর্ষণ করলে ঐতিহাসিক স্থাপনাগুলোর অপূরণীয় ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সংযতভাবে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে জর্ডানের অনেক ইউনিট ইতোমধ্যে পূর্ব জেরুজালেম থেকে সরে যেতে শুরু করেছে। তবে বিচ্ছিন্ন প্রতিরোধ এখনও ছিল। প্রতিটি মোডে নিশ্চিত হওয়া যাচ্ছিল না সামনে নীরবতা অপেক্ষা করছে নাকি গুলির ঝড়। সিংহদ্বারের পথে। সকালের আলো ইসরায়েলি প্যারাট্রুপাররা পুরনো শহরের দিকে এগিয়ে এল। তাদের সামনে লায়ন্স গেট, বাংলায় যাকে অনেক সময় সিংহদ্বার বলা হয়। এই দরজা শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষের যাতায়াতের সাক্ষী। আজ সেই একই দরজা দিয়ে প্রবেশ করতে যাচ্ছে সশস্ত্র সৈন্যরা। রাস্তার দুই পাশে পুরনো পাথরের দেয়াল, উপরে সংকীর্ণ জানালা। যে কোনো জানালা থেকেই গুলি আসতে পারে। প্রতিটি পদক্ষেপ ছিল হিসেব করে নেওয়া, ধীরে, সতর্কভাবে। শহরের ভেতরে দরজা পেরিয়ে সৈন্যরা যখন ভেতরে ঢুকল, তখন তারা এমন এক শহরের মুখোমুখি হল যার পরিবেশ যুদ্ধক্ষেত্রের মতো হলেও ইতিহাসের ভার যেন প্রতিটি পদক্ষেপকে ধীর করে দিচ্ছিল। সংকীর্ণ গলি, পাথরের রাস্তা, বন্ধ দোকান, কোথাও ভাঙা কাচ, কোথাও গুলির চিহ্ন, আবার কোথাও এমন নীরবতা যেন পুরো শহর শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। একটি রেডিও বার্তা। কিছুক্ষণের মধ্যেই ইতিহাসের অন্যতম পরিচিত সামরিক বার্তাগুলোর একটি প্রচারিত হয়। ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের কমান্ডার কর্নেল মোর্দেখাই কি মোটা কিগুর রেডিওতে ঘোষণা করেন, হার হাবাইত বেয়াদেনু গি। বাংলায়, টেম্পল মাউন্ট এখন আমাদের নিয়ন্ত্রণে গি। এই সংক্ষিপ্ত বাক্যটি মুহূর্তের মধ্যেই পুরো দেশে ছড়িয়ে পড়ে। অনেক মানুষের কাছে এটি ছিল গভীর আবেগের মুহূর্ত। আবার অন্যদের কাছে এটি ছিল এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা। পশ্চিম প্রাচীর। অল্প কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সৈন্যরা পৌঁছে যায় পশ্চিম প্রাচীরের সামনে। ইহুদিদের কাছে এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। 1948 সালের পর প্রায় 19 বছর ধরে ইসরায়েলি নাগরিকদের সেখানে প্রবেশের সুযোগ ছিল না। সেই সকালে অনেক সৈন্য প্রথমবারের মতো এই স্থানটি কাছ থেকে দেখলেন। কেউ নীরবে দাঁড়িয়ে রইলেন, কেউ প্রার্থনা করলেন, কেউ চোখের পানি লুকাতে পারলেন না। আবার অনেকের কাছে এটি ছিল দীর্ঘ ইতিহাসের একটি প্রতীকী মুহূর্ত, অন্যদিকের বাস্তবতা। কিন্তু ইতিহাস সবসময় একমুখী নয়। একই ঘটনাকে ভিন্ন মানুষ ভিন্নভাবে দেখেন। পূর্ব জেরুজালেমের বহু ফিলিস্তিনি বাসিন্দার জন্য এই দিনের অর্থ ছিল সম্পূর্ণ আলাদা। তাদের জীবনে শুরু হল নতুন প্রশাসন, নতুন নিয়ম এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ। অনেক পরিবার বুঝতেই পারছিল না আগামীকাল তাদের জীবন কেমন হবে। যুদ্ধের বিজয় যেমন কারো কাছে আনন্দের কারণ হতে পারে, তেমনি একই মুহূর্ত অন্য কারো কাছে হতে পারে গভীর উদ্বেগের সূচনা। এই বাস্তবতাকে বোঝা ছাড়া 6 দিনের যুদ্ধকে পুরোপুরি বোঝা সম্ভব নয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্বের রাজধানীগুলোতে খবর পৌঁছাতে বেশি সময় লাগল না। জেরুজালেমের নিয়ন্ত্রণ বদলে গেছে। কূটনীতিকরা উদ্বিগ্ন হয়ে উঠলেন, কারণ এই শহরের মর্যাদা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক রাজনীতিরও অন্যতম সংবেদনশীল প্রশ্ন। জাতিসংঘ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। বিভিন্ন দেশ যুদ্ধবিরতির আহ্বান জানা, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। দক্ষিণে অগ্রযাত্রা। জেরুজালেমে এই পরিবর্তনের সময়
সিনাইয়ে ইসরায়েলি বাহিনী আরও পশ্চিমে এগিয়ে যাচ্ছে। অনেক মিশরীয় ইউনিট সুয়েজ খালের দিকে পশ্চাদপসরণ করছে। এই পশ্চাদপসরণ সব জায়গায় পরিকল্পিত ছিল না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেক ইউনিট জানতেই পারছিল না কোথায় যেতে হবে, কোথায় নতুন প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। এর ফলে অনেক সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। যুদ্ধের গতি আরও দ্রুত বদলে যেতে থাকে। কিন্তু আরেকটি ফ্রন্ট এখনও বাকি। 6 জুনের শেষ এবং 7 জুনের শুরুতে যুদ্ধের বড় অংশে ইসরায়েল কৌশলগত সুবিধা অর্জন করেছে। তবুও একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট এখনও পুরোপুরি নীরব। উত্তরে সিরিয়ার সীমান্তে গোলান মালভূমি, একটি উঁচু পাথুরে অঞ্চল যেখান থেকে বছরের পর বছর নিচের ইসরায়েলি বসতিগুলোর উপর গোলাবর্ষণ করা হয়েছে। সেখানে যুদ্ধ এখনও তার চূড়ান্ত রূপ নেয়নি, কিন্তু খুব শিগগিরই 6 দিনের যুদ্ধের সবচেয়ে কঠিন পাহাড়ি অভিযানের সূচনা হবে। আর সেই লড়াই প্রমাণ করবে গোলান মালভূমি পাথরের দুর্গের বিরুদ্ধে শেষ আঘাত। 8 জুন 1967। মধ্যপ্রাচ্যের যুদ্ধ তখন ইতোমধ্যেই বিশ্বের প্রধান সংবাদে পরিণত হয়েছে। সিনাইয়ে মিশর বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে। পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ বদলে গেছে। পশ্চিম তীরের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা ইসরায়েলের হাতে চলে এসেছে। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। উত্তরে এখনও দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাকৃতিক দুর্গ, গোলান মালভূমি, যে পাহাড় বহু বছর ধরে নিচের জনপদের দিকে তাকিয়েছিল। এবার সেই পাহাড়ি যুদ্ধের কেন্দ্র হতে চলেছে। একটি ভৌগোলিক দুর্গ। গোলান মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু, পাথুরে ঢাল, খাড়া পাহাড়, সংকীর্ণ রাস্তা। প্রাকৃতিক প্রতিরক্ষার জন্য এটি ছিল অসাধারণ একটি এলাকা। যে বাহিনী নিচ থেকে আক্রমণ করবে তাদের উপরে উঠতে হবে, আর উপরে অপেক্ষা করবে সুসংগঠিত প্রতিরক্ষা। বছরের পর বছর সিরিয়া এই এলাকাকে শক্তিশালী করেছে। বাংকার, কংক্রিটের ফায়ারিং পজিশন, কামানের অবস্থান, ট্যাঙ্ক প্রতিরোধক পরীক্ষা, মাইনফিল্ড, সব মিলিয়ে এটি ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা বলয়। বহু বছরের উত্তেজনা। গোলান শুধু একটি পাহাড়ি অঞ্চল ছিল না, এটি ছিল দুই দেশের দীর্ঘদিনের সংঘাতের প্রতীক। সেখান থেকে মাঝে মাঝে নিচের ইসরায়েলি কৃষি বসতিগুলোর দিকে গোলাবর্ষণ করা হতো। কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হতেন। শিশুরা অনেক সময় বাংকারের কাছাকাছি খেলত, কারণ যে কোনো মুহূর্তে গোলা পড়তে পারত। এই অভিজ্ঞতা উত্তর ইসরায়েলের বহু মানুষের স্মৃতিতে গভীরভাবে রয়ে গিয়েছিল। অন্যদিকে সিরিয়ার দৃষ্টিতে গোলান ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থান, যা ছেড়ে দেওয়া মানে দেশের নিরাপত্তা দুর্বল হয়ে যাওয়া। সিদ্ধান্তের আগে বিতর্ক। ইসরায়েলের নেতৃত্বের মধ্যেও গোলান আক্রমণ নিয়ে মতভেদ ছিল। কেউ বলছিলেন আরেকটি নতুন ফ্রন্ট খুললে ক্ষয়ক্ষতি বেড়ে যাবে। কেউ বলছিলেন যুদ্ধ শেষ হওয়ার আগে এই হুমকিকেও সরিয়ে দেওয়া দরকার। বিরতি। শেষ পর্যন্ত পরিস্থিতি, সীমান্তে চলমান গোলাবর্ষণ এবং সামরিক মূল্যায়নের ভিত্তিতে গোলান মালভূমিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাহাড়ে ওঠার যুদ্ধ। 9 জুন ইসরায়েলি বাহিনী উত্তর দিক থেকে অগ্রসর হতে শুরু করল। কিন্তু এটি সিনাইয়ের মতো যুদ্ধ ছিল না। মরুভূমিতে ট্যাঙ্ক দ্রুত চলতে পারে, এখানে পারে না। এখানে প্রতিটি রাস্তা সংকীর্ণ। প্রতিটি মোড়ের ওপারে থাকতে পারে একটি কামান। প্রতিটি পাহাড়ের চূড়ায় থাকতে পারে একটি বাংকার। উঁচুতে থাকা প্রতিরক্ষাকারীদের সুবিধা সবসময় বেশি। নিচ থেকে ওঠা সৈন্যদের প্রতিটি পদক্ষেপ দেখা যায়। তাই আক্রমণকারীদের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন অভিযান। কামান ও আকাশ। অভিযান শুরুর আগে ইসরায়েলি আর্টিলারি সিরিয়ার প্রতিরক্ষা অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। এরপর বিমান বাহিনীও নির্বাচিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালা। তবে পাহাড়ি ভূখণ্ডে বিমান হামলার কার্যকারিতা সবসময় সমতলের মতো হয় না। অনেক বাংকার পাথরের আড়ালে সুরক্ষিত ছিল। শেষ পর্যন্ত স্থলবাহিনীকেই এগিয়ে যেতে হয়। মাইনফিল্ড। পাহাড়ি পথে অগ্রসর হওয়ার সময় প্রকৌশল ইউনিটগুলোর উপর আবারও বিশাল দায়িত্ব পড়ে। অনেক এলাকায় রাস্তার সামনে মাইন পাতা ছিল। একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হলে পুরো বহর আটকে যেতে পারত।
তাই ধীরে ধীরে পথ পরিষ্কার করা হচ্ছিল। প্রতিটি মিনিট মূল্যবান, কারণ যুদ্ধবিরতির আন্তর্জাতিক আলোচনা তখন জোরদার হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার আগে যতটা সম্ভব কৌশলগত অবস্থান অর্জন করতে চাইছিল উভয় পক্ষ। বাংকার থেকে বাংকারে গোলানের অনেক প্রতিরক্ষা অবস্থান দখল করতে হয় খুব কাছাকাছি লড়াইয়ের মাধ্যমে। একটি বাংকার, তারপর আরেকটি, তারপর আরেকটি, এভাবে ধাপে ধাপে অগ্রসর হতে থাকে ইসরায়েলি ইউনিটগুলো। সিরিয়ার সেনারাও বহু জায়গায় কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। এই অভিযানে উভয় পক্ষেরই প্রাণহানি ঘটে। পাহাড়ে যুদ্ধের একটি নিষ্ঠুর বাস্তবতা হল, পিছু হটার পথও অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। সংকীর্ণ রাস্তা দ্রুত যাঞ্চটে আটকে যায়, যোগাযোগ বিঘ্নিত হয়, পরিস্থিতি দ্রুত বদলে যায়। কুনেইত্রার দিকে গোলানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল কুনেইত্রা। 9 জুনের শেষ এবং 10 জুনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। সিরিয়ার বাহিনীর অনেক ইউনিট পশ্চাদপসরণ শুরু করে। 10 জুন ইসরায়েলি বাহিনী কুনেইত্রা অঞ্চলে প্রবেশ করে এবং গোলান মালভূমির বড় অংশ তাদের নিয়ন্ত্রণে আসে। এই সময় আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধবিরতির চাপও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। 6 দিনের শেষ বিকেল 10 জুন 1967, যুদ্ধের 6ষ্ঠ দিন। মাত্র 6 দিন আগে যে সংঘাত শুরু হয়েছিল, এখন তা শেষের দিকে। যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হতে শুরু করে। একটির পর একটি ফ্রন্টে গুলির শব্দ কমে আসে, কামান নীরব হয়, আকাশে যুদ্ধবিমানও কম দেখা যায়। কিন্তু যুদ্ধ শেষ হওয়া মানেই কি শান্তি? সেটিই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। বদলে যাওয়া মানচিত্র। এই 6 দিনে মধ্যপ্রাচ্যের মানচিত্র নাটকীয়ভাবে বদলে গেছে। ইসরায়েল সিনাই উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে, গাজা উপত্যকা তাদের নিয়ন্ত্রণে এসেছে, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমও তাদের নিয়ন্ত্রণে এসেছে, উত্তরে গোলান মালভূমিও দখলে এসেছে। একটি ছোট রাষ্ট্র মাত্র 6 দিনে তার নিয়ন্ত্রিত ভূখণ্ড কয়েক গুণ বাড়িয়ে ফেলেছে। এটি সামরিক ইতিহাসে এক অসাধারণ এবং একই সঙ্গে অত্যন্ত বিতর্কিত ঘটনা। যুদ্ধের নীরবতা। যখন শেষ গোলাটিও থেমে গেল, তখন মরুভূমিতে আবার বাতাস বইতে শুরু করল। জেরুজালেমের পুরনো শহরের পাথর আবার নীরব হয়ে দাঁড়িয়ে রইল। গোলানের পাহাড় আবার আকাশের দিকে তাকিয়ে রইল। কিন্তু এই নীরবতা আগের মতো ছিল না, কারণ মাত্র 6 দিনে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, আর লাখো মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়টি এখন শুরু হতে চলেছে। কারণ যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করা অনেক সময় সহজ, কিন্তু সেই বিজয়ের রাজনৈতিক, মানবিক এবং কূটনৈতিক পরিণতি বহন করা তার চেয়েও অনেক কঠিন। 6 দিনের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এর ছায়া আজও মধ্যপ্রাচ্যের ওপর থেকে সরে যায়নি। যুদ্ধ শেষ, কিন্তু শান্তি নয়। 10 জুন 1967, বিকেলের শেষ আলো ধীরে ধীরে মরুভূমির বালুর ওপর দীর্ঘ ছায়া ফেলছে। যে আকাশ 6 দিন ধরে যুদ্ধবিমানের গর্জনে কেঁপে উঠেছিল, সেই আকাশ আবার শান্ত। যে রাস্তাগুলো দিয়ে কয়েক ঘন্টা আগেও ট্যাঙ্ক ছুটে যাচ্ছিল, সেখানে এখন ধুলো ধীরে ধীরে বসে যাচ্ছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে নীরবতা মানেই শান্তি নয়, বরং অনেক সময় যুদ্ধ শেষ হওয়ার পরই শুরু হয় মানুষের সবচেয়ে দীর্ঘ সংগ্রাম। ধরা সরে গেলে, যুদ্ধ চলাকালীন মানুষ কেবল বেঁচে থাকার কথা ভাবে, কিন্তু যুদ্ধ শেষ হলে চোখে পড়তে শুরু করে প্রকৃত ক্ষয়ক্ষতি। ভেঙে পড়া ঘরবাড়ি, পুড়ে যাওয়া সামরিক যান, ক্ষতিগ্রস্ত রাস্তা, পরিত্যক্ত বাংকার, ধ্বংসপ্রাপ্ত বিমানঘাঁটি, আর অসংখ্য পরিবার যারা অপেক্ষা করছে এমন একজন মানুষের জন্য যিনি আর কখনো ফিরে আসবেন না। সরকারি পরিসংখ্যান যুদ্ধের ফলাফল জানা, কিন্তু কোনো সংখ্যাই বলতে পারে না একজন মায়ের অপেক্ষা কত দীর্ঘ ছিল, একটি শিশুর প্রশ্ন কত কঠিন ছিল, অথবা একজন সৈনিক যুদ্ধ শেষে কত রাত ঘুমাতে পারেনি। নতুন বাস্তবতা। 6 দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র আমূল বদলে যায়। ইসরায়েল এখন নিয়ন্ত্রণ করছে সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম,
এবং গোলান মালভূমি। এই পরিবর্তন ছিল শুধু ভূখণ্ডের নয়, এটি ছিল রাজনৈতিক, সামরিক এবং মানবিক বাস্তবতারও পরিবর্তন। কারণ নতুন নিয়ন্ত্রণ মানেই নতুন প্রশাসন, নতুন নিরাপত্তা ব্যবস্থা, নতুন সীমান্ত আর নতুন অনিশ্চয়তা। ফিলিস্তিনিদের জীবন। পশ্চিম তীর এবং গাজা উপত্যকার বহু ফিলিস্তিনির জন্য যুদ্ধের পরের দিনগুলো ছিল বিভ্রান্তিকর। কয়েক দিনের মধ্যেই প্রশাসন বদলে গেছে, সীমান্ত বদলে গেছে, সামরিক উপস্থিতি বদলে গেছে। অনেক মানুষ ভাবছিলেন, এটি কি সাময়িক নাকি স্থায়ী? কেউ উত্তর জানতেন না। হাজার হাজার পরিবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কিছু মানুষ যুদ্ধের সময় এলাকা ছেড়ে অন্যত্র চলে যান, আবার অনেকেই থেকে যান, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইসরায়েলের ভেতরের অনুভূতি। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধের ফলাফলকে অনেকে অভূতপূর্ব সামরিক বিজয় হিসেবে দেখেন। মাত্র 6 দিনে বহু ফ্রন্টে সফলতা, আকাশে প্রাধান্য, স্থলযুদ্ধে দ্রুত অগ্রগতি। অনেকের কাছে এটি ছিল 1948 সালের পর রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় স্বস্তির মুহূর্ত। কিন্তু সবাই একইভাবে ভাবেননি। কিছু রাজনীতিবিদ ও বিশ্লেষক তখনই প্রশ্ন তুলতে শুরু করেন, এত বড় ভূখণ্ড দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা কি সম্ভব হবে? এবং যদি সম্ভবও হয়, তার রাজনৈতিক মূল্য কত হবে? এই প্রশ্নগুলোর উত্তর তখনও অজানা ছিল। আরব বিশ্বের প্রতিক্রিয়া। মিশর, সিরিয়া, জর্ডান। এই যুদ্ধ তাদের জন্য ছিল গভীর ধাক্কা। বিশেষ করে মিশরে যুদ্ধের ফলাফল সাধারণ মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের 9 জুন একটি ভাষণে দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তাকে থেকে যাওয়ার আহ্বান জানান। জনসমর্থনের সেই ঢেউয়ের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং রাষ্ট্রপতির দায়িত্বে বহাল থাকেন। এই ঘটনা দেখিয়ে দেয়, যুদ্ধে পরাজয় সবসময় রাজনৈতিক নেতৃত্বের অবসান ঘটায় না। কখনো কখনো জাতীয় সংকট মানুষকে উল্টো আরও ঐক্যবদ্ধ করে। খার্তুম সম্মেলন। 1967 সালের আগস্টে সুদানের রাজধানী খার্তুমে আরব রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরে কি 3টি না কি নামে পরিচিত হয়। ইসরায়েলের সঙ্গে শান্তি নয়, ইসরায়েলকে স্বীকৃতি নয়, ইসরায়েলের সঙ্গে আলোচনা নয়। এই অবস্থান ভবিষ্যতের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তোলে। যদিও পরবর্তী দশকগুলোতে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পথ বেছে নেয়, তবুও 1967 সালের সেই সম্মেলন দীর্ঘ সময়ের জন্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জাতিসংঘের উদ্যোগ। যুদ্ধ শেষ হওয়ার কয়েক মাস পর আন্তর্জাতিক সম্প্রদায় নতুন সমাধানের পথ খুঁজতে শুরু করে। 1967 সালের নভেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজলিউশন 242 গ্রহণ করে। এই প্রস্তাবে 2টি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হয়। একদিকে যুদ্ধে দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের প্রশ্ন, অন্যদিকে অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের নিরাপদ ও স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার। রেজলিউশন 242 পরবর্তী কয়েক দশকের বহু শান্তি আলোচনার ভিত্তি হয়ে ওঠে। কিন্তু এর ভাষার ব্যাখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে যায়। যুদ্ধের মনস্তত্ত্ব। যুদ্ধ শেষ হলেও যারা যুদ্ধ দেখেছেন তাদের কাছে যুদ্ধ শেষ হয় না। একজন পাইলট হয়তো বহু বছর পরও সেই সকালের আকাশ মনে রাখেন। একজন ট্যাঙ্ক চালক হয়তো এখনও মরুভূমির গরম বাতাস অনুভব করেন। একজন চিকিৎসাকর্মী হয়তো এখনও সেই আহত সৈনিকের মুখ ভুলতে পারেন না। ইতিহাস শুধু মানচিত্র বদলায় না, মানুষকেও বদলে দেয়। নতুন সংঘাতের বীজ। অনেকেই ভেবেছিলেন এত বড় যুদ্ধের পর হয়তো দীর্ঘস্থায়ী শান্তি আসবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দখলকৃত ভূখণ্ডের প্রশ্ন, ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের বিকাশ, নিরাপত্তা উদ্বেগ, শরণার্থী সমস্যা, জেরুজালেমের মর্যাদা, সব মিলিয়ে নতুন নতুন সংকট তৈরি হতে থাকে। মাত্র 6 দিনের যুদ্ধ, কিন্তু তার পরিণতি কয়েক দশক ধরে চলতে থাকে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ছায়া। একটি যুদ্ধকে কেবল তার সময় দিয়ে বিচার করা যায় না। কিছু যুদ্ধ 1 মাস স্থায়ী হয়, কিন্তু দ্রুত ভুলে যাওয়া হয়।
আবার কিছু যুদ্ধ মাত্র কয়েকদিন স্থায়ী হয়, তবুও তাদের ছায়া শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনে থেকে যায়। 6 দিনের যুদ্ধ ছিল তেমনি একটি সংঘাত, যেখানে সামরিক বিজয় দ্রুত এসেছিল, কিন্তু রাজনৈতিক সমাধান আজও সম্পূর্ণ আসেনি। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে 1967 সালের এই যুদ্ধ সরাসরি 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ, পরবর্তী আরব ইসরায়েল শান্তি প্রক্রিয়া এবং আজকের ইসরায়েল ফিলিস্তিন সংকটের ভিত্তি তৈরি করে। কারণ ইতিহাসে কোনো যুদ্ধ একা আসে না, প্রতিটি যুদ্ধই পরবর্তী ইতিহাসের জন্য নতুন প্রশ্ন রেখে যায়। 6 দিনের যুদ্ধের দীর্ঘ ছায়া, যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর এখনও বাকি। মধ্যপ্রাচ্যের আকাশে আর যুদ্ধবিমানের গর্জন নেই। সিনাইয়ের বালুর ওপর ধীরে ধীরে বাতাস আবার নিজের পুরনো পথ খুঁজে নিচ্ছে। জেরুজালেমের বাজারে মানুষ ফিরতে শুরু করেছে। গোলান মালভূমির পাহাড় আবার নীরব, কিন্তু এই নীরবতার নিচে জমে উঠছে আরেকটি ঝড়, যে ঝড়ের শব্দ তখনও কেউ পুরোপুরি শুনতে পায়নি। বিজয় সব প্রশ্নের উত্তর নয়। ইসরায়েলের জন্য 1967 সালের যুদ্ধ ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। বিশ্বের বহু সামরিক একাডেমিতে আজও এই যুদ্ধের প্রথম দিনের বিমান অভিযান, দ্রুতস্থল অগ্রগতি এবং সমন্বিত যুদ্ধ কৌশল নিয়ে গবেষণা করা হয়। কিন্তু সামরিক বিজয় রাজনৈতিক সমাধানের নিশ্চয়তা দেয় না, বরং অনেক সময় বিজয় নতুন দায়িত্ব নিয়ে আসে, নতুন দ্বন্দ্ব নিয়ে আসে, নতুন প্রশ্ন নিয়ে আসে। ইসরায়েল এখন এমন অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে যেখানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বাস করেন। এই নতুন বাস্তবতা ভবিষ্যতের রাজনীতি, নিরাপত্তা এবং কূটনীতিকে আরও জটিল করে তোলে। ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের পরিবর্তন। 1967 সালের আগে বহু ফিলিস্তিনি আশা করেছিলেন যে আরব রাষ্ট্রগুলো তাদের পক্ষে সমস্যার সমাধান করবে, কিন্তু যুদ্ধের ফলাফল সেই বিশ্বাসে বড় ধাক্কা দেয়। এরপর ধীরে ধীরে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফিলিস্তিনিদের নিজেদের সংগঠনগুলো, বিশেষ করে ফাতাহ এবং পরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO আরও প্রভাবশালী হয়ে ওঠে। অনেক তরুণ বিশ্বাস করতে শুরু করেন তাদের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব অন্য কেউ নেবে না, তাদেরই নিতে হবে। এই মানসিক পরিবর্তন পরবর্তী কয়েক দশকের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। সীমান্তের বদলে যাওয়া মানে কি? মানচিত্রে একটি রেখা টেনে দেওয়া সহজ, কিন্তু সেই রেখার দুই পাশে যদি একই পরিবারের মানুষ থাকে, যদি কারো কৃষিজমি এক পাশে থাকে আর বাড়ি অন্য পাশে, যদি কোনো ধর্মীয় স্থান নতুন সামরিক নিয়ন্ত্রণের মধ্যে চলে যায়, তখন সীমান্ত শুধু রাজনৈতিক বিষয় থাকে না, এটি মানুষের প্রতিদিনের জীবনের অংশ হয়ে যায়। চেকপয়েন্ট, নতুন প্রশাসনিক নিয়ম, ভ্রমণের সীমাবদ্ধতা, নিরাপত্তা ব্যবস্থা, এই শব্দগুলো ধীরে ধীরে লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। সুয়েজ খালের নীরবতা। সিনাই হারানোর পর সুয়েজ খালের পূর্ব তীর মিশরের নিয়ন্ত্রণে থাকল না। খাল কার্যত দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়ে। জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিশ্ব অর্থনীতিও বুঝতে পারে মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এর প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ক্ষোভের আগুন। যুদ্ধের পর মিশর ও ইসরায়েলের সীমান্ত পুরোপুরি শান্ত হয়ে যায়নি, বরং 1967 সালের পর শুরু হয় ওয়ার অব অ্যাট্রিশন, বাংলায় যাকে সাধারণভাবে ক্ষুক্ষয় যুদ্ধই বলা হয়। 1967 থেকে 1970 সাল পর্যন্ত সুয়েজ খাল এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণ, বিমান হামলা এবং সীমান্ত সংঘর্ষ চলতে থাকে। এটি পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না, কিন্তু শান্তিও ছিল না। দুই পক্ষই প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করার চেষ্টা করছিল। ইয়ম কিপুর যুদ্ধের পথ। 1967 সালের পরাজয় আরব বিশ্বের জন্য শুধু সামরিক ব্যর্থতা ছিল না, এটি ছিল মর্যাদার প্রশ্ন। বিশেষ করে মিশরের নতুন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বিশ্বাস করতেন, এই অবস্থার পরিবর্তন না হলে কূটনৈতিক আলোচনাও এগোবে না। অবশেষে 1973 সালে ইহুদিদের পবিত্র দিন ইজম কিপুর এবং মুসলমানদের রমজান মাসের সময় মিশর ও সিরিয়া একযোগে ইসরায়েলের উপর আক্রমণ চালায়। শুরু হয় ইজম কিপুর যুদ্ধ। এই যুদ্ধের শিক সরাসরি 1967 সালের 6 দিনের যুদ্ধের মধ্যে নিহিত ছিল।
শান্তির পথে প্রথম বড় পদক্ষেপ। যদিও সংঘাত চলতেই থাকে, তবুও ইতিহাস সবসময় শুধু যুদ্ধের গল্প নয়। 1978 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তি হয়। এরপর 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ধাপে ধাপে পুরো সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরিয়ে দেয়। এটি দেখিয়ে দেয় যে ভূখণ্ড যুদ্ধের মাধ্যমে দখল করা হয়েছিল তার একটি অংশ কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ফিরিয়ে দেওয়াও সম্ভব। তবে গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমির প্রশ্ন থেকে যায়, আর সেখানেই ইতিহাসের বিতর্ক আজও অব্যাহত। ইতিহাসবিদদের দৃষ্টিতে আজ 6 দিনের যুদ্ধকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়। সামরিক ইতিহাসবিদরা বলেন, এটি আধুনিক যুগের অন্যতম সফল দ্রুতগতির সম্মিলিত সামরিক অভিযান। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার একটি বড় মোড়। মানবাধিকার গবেষকরা যুদ্ধ পরবর্তী দখল, বাস্তুচ্যুতি এবং সাধারণ মানুষের জীবনের পরিবর্তন নিয়ে আলোচনা করেন। কূটনীতিকরা বলেন, 1967 সালকে না বুঝলে বর্তমান মধ্যপ্রাচ্যকে বোঝা অসম্ভব। একটি যুদ্ধ, কিন্তু অসংখ্য ব্যাখ্যা। 6 দিন, 6 দশক। সময় দ্রুত কেটে যায়। 1967 সালের সেই জুন মাস আজ বহু দশক পেছনে। যুদ্ধে অংশ নেওয়া অনেক সৈনিক আজ আর বেঁচে নেই। অনেক কমান্ডার ইতিহাসের পাতায় পরিণত হয়েছেন। যে শিশুরা সেই সময় আশ্রয়কেন্দ্রে লুকিয়েছিল, তারা আজ দাদা দাদি কিংবা নানা নানি। কিন্তু তাদের স্মৃতিতে সেই 6 দিন এখনও জীবন্ত। কারণ কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। ইতিহাসের শিক্ষা। 6 দিনের যুদ্ধ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যুদ্ধের গতি যত দ্রুতই হোক, তার পরিণতি কখনো দ্রুত শেষ হয় না। সামরিক বিজয় অর্জন করা সম্ভব, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা করা অনেক কঠিন। মানচিত্র পরিবর্তন করা যায়, কিন্তু স্মৃতি পরিবর্তন করা যায় না। একজন বিজয়ী তার বিজয় মনে রাখে, একজন পরাজিত তার ক্ষতি মনে রাখে। আর ইতিহাস দুজনের গল্পই লিখে রাখে। শেষ অধ্যায়ের আগে। এখন আমরা পৌঁছে গেছি এই দীর্ঘযাত্রার শেষ প্রান্তে। কিন্তু শেষ অধ্যায়টি যুদ্ধের নয়। শেষ অধ্যায়টি মানুষের, স্মৃতির, ইতিহাসের এবং সেই প্রশ্নের, যার উত্তর আজও পুরো পৃথিবী খুঁজে বেড়াচ্ছে। একটি যুদ্ধ কি সত্যিই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে? পরবর্তী এবং শেষ অধ্যায়ে আমরা ফিরে তাকাব সেই 6 দিনের দিকে, যেগুলো মাত্র 144 ঘণ্টা স্থায়ী হয়েছিল, অথচ যার প্রতিধ্বনি এখনও মধ্যপ্রাচ্যের পাহাড়, মরুভূমি এবং মানুষের হৃদয়ে শোনা যায়। শেষ প্রতিধ্বনি, 6 দিনের যুদ্ধের অমোচনীয় উত্তরাধিকার। ইতিহাসের কিছু মুহূর্ত আছে যেগুলো ক্যালেন্ডারের একটি তারিখের মধ্যে আটকে থাকে না। সেগুলো বছর পেরিয়ে যায়, দশক পেরিয়ে যায়, প্রজন্ম বদলে যায়। তবুও সেই মুহূর্তগুলো মানুষের সিদ্ধান্ত, রাজনীতি এবং স্মৃতির মধ্যে বেঁচে থাকে। 1967 সালের 6 দিনের যুদ্ধ ছিল তেমনি একটি মুহূর্ত। মাত্র 6 দিন, 144 ঘণ্টা। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের ইতিহাস এমনভাবে বদলে যায়, যার প্রভাব আজও পুরোপুরি শেষ হয়নি। মানচিত্র বদলানো সহজ, ইতিহাস বদলানো কঠিন। যুদ্ধ শেষ হওয়ার পর নতুন মানচিত্র আঁকা হয়, নতুন সীমান্ত নির্ধারণ করা হয়, নতুন প্রশাসন গড়ে ওঠে। কিন্তু মানুষের স্মৃতি কোনো মানচিত্র মানে না। একজন ইসরায়েলির কাছে 1967 সাল হয়তো জাতীয় নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন ফিলিস্তিনির কাছে একই বছরটি হতে পারে অনিশ্চয়তা, বাস্তুচ্যুতি বা দখলদারিত্বের নতুন বাস্তবতার সূচনা। একজন মিশরীয়র কাছে এটি হতে পারে গভীর পরাজয়ের স্মৃতি, আবার সিনাই ফিরে পাওয়ার দীর্ঘ সংগ্রামের শুরু। একজন সিরিয়র কাছে গোলান মালভূমির হারানো নিয়ন্ত্রণের ইতিহাস। ইতিহাসের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল, একই ঘটনাকে সবাই একইভাবে মনে রাখে না। সৈনিকদের নীরব যুদ্ধ। যুদ্ধবিরতি ঘোষণার পর বন্দুক থেমে যায়, কিন্তু অনেক সৈনিকের ভেতরের যুদ্ধ থামে না। রাতের ঘুম ভেঙে যায় হঠাৎ বিস্ফোরণের কল্পিত শব্দে। কোনো পুরনো গন্ধ মনে করিয়ে দেয় বারুদের ধোঁয়া। কোনো নির্জন রাস্তা মনে করিয়ে দেয় মরুভূমির সেই দীর্ঘ পথ।
যুদ্ধ শুধু শরীরে ক্ষত তৈরি করে না, মনের ভেতরও অদৃশ্য ক্ষত রেখে যায়, যার কোনো পদক নেই, কোনো সামরিক মানচিত্র নেই, কোনো সরকারি পরিসংখ্যানও নেই। সাধারণ মানুষের ইতিহাস। ইতিহাসের বই প্রায়ই রাষ্ট্রপ্রধানদের নাম মনে রাখে, জেনারেলদের কৌশল মনে রাখে, যুদ্ধের মানচিত্র মনে রাখে, কিন্তু একজন নার্সের নাম মনে রাখে না যিনি টানা 3 দিন ঘুমাননি, একজন চালকের কথা মনে রাখে না যিনি আহত মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, একজন শিক্ষককে মনে রাখে না যিনি যুদ্ধের পর ভেঙে পড়া স্কুলে আবার ক্লাস শুরু করেছিলেন, একজন শিশুকে মনে রাখে না যে প্রথমবার বুঝেছিল। যুদ্ধ মানে শুধু ইতিহাসের অধ্যায় নয়, যুদ্ধ মানে নিজের বাড়ির জানালাও ভেঙে যেতে পারে। আন্তর্জাতিক রাজনীতির নতুন যুগ। 1967 সালের যুদ্ধের পর মধ্যপ্রাচ্য শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় থাকেনি, এটি পরিণত হয় শীতল যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চলে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই এই অঞ্চলের ঘটনাপ্রবাহকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরবর্তী কয়েক দশকে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক উদ্যোগ, শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক জোটগুলোর উপর এই যুদ্ধের গভীর প্রভাব পড়ে। 6 দিনের যুদ্ধ দেখিয়ে দেয় একটি আঞ্চলিক সংঘাত কখনো কখনো বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। জেরুজালেমের প্রশ্ন। যুদ্ধের পর সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি ছিল জেরুজালেম। এই শহরের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ বিতর্ক শুরু হয়। ধর্মীয় গুরুত্ব, রাজনৈতিক দাবি এবং জাতীয় পরিচয়ের প্রশ্ন একে বিশ্বের সবচেয়ে আলোচিত নগরীগুলোর একটিতে পরিণত করে। আজও জেরুজালেমের মর্যাদা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার অন্যতম জটিল বিষয়। ইতিহাস কি পুনরাবৃত্তি হয়? অনেকেই বলেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। আসলে ইতিহাস হয়তো একইভাবে ফিরে আসে না, কিন্তু মানুষের ভয়, অবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস, ভুল তথ্য, রাজনৈতিক ভুল হিসাব, এসব বারবার ফিরে আসে। 1967 সালের যুদ্ধের আগেও সেগুলো ছিল। আজও পৃথিবীর নানা সংঘাতে আমরা একই উপাদান দেখতে পাই। 6 দিনের সবচেয়ে বড় শিক্ষা। এই যুদ্ধ আমাদের অন্তত 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথম, গোয়েন্দা তথ্য যেমন একটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, তেমনি ভুল তথ্যও একটি অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। দ্বিতীয়ত, সামরিক সাফল্য অত্যন্ত দ্রুত অর্জন করা সম্ভব হলেও রাজনৈতিক সমাধান প্রায় সবসময় অনেক বেশি সময়সাপেক্ষ। আর তৃতীয়ত, যে যুদ্ধ যত ছোটই হোক তার মানবিক মূল্য কখনো ছোট হয় না। প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ থাকে, একটি পরিবার থাকে, একটি অসমাপ্ত জীবন থাকে। শেষ দৃশ্য কল্পনা করুন, মরুভূমিতে সূর্য অস্ত যাচ্ছে, বাতাস ধীরে ধীরে বালুর ওপর নতুন রেখা আঁকছে। যে ট্যাঙ্ক কয়েকদিন আগে এখানে দাঁড়িয়েছিল, আজ সেখানে শুধু চাকার দাগ। জেরুজালেমের পুরনো শহরে সন্ধ্যার আলো পড়েছে, গির্জার ঘণ্টা বাজছে, দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। কেউ প্রার্থনা করছে পশ্চিম প্রাচীরের সামনে। একই আকাশের নিচে, একই শহরে, ভিন্ন ভিন্ন স্মৃতি নিয়ে। ইতিহাস কখনো শুধু বিজয়ীদের নয়, কখনো শুধু পরাজিতদেরও নয়। ইতিহাস তাদের সবার, যারা সেই সময় বেঁচে ছিল, যারা হারিয়েছিল, যারা ফিরে এসেছিল, আর যারা আর কখনো ফিরে আসেনি। সমাপ্তি। 6 দিনের যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের প্রকৃত দৈর্ঘ্য ক্যালেন্ডারে মাপা যায় না। একটি যুদ্ধ 6 দিনে শেষ হতে পারে, কিন্তু তার প্রভাব 6 দশক, এমনকি তারও বেশি সময় ধরে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্যের ইতিহাস এখনও লেখা হচ্ছে, নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে, নতুন আলোচনা হচ্ছে, নতুন সংঘাত তৈরি হচ্ছে। কিন্তু 1967 সালের জুন মাসের সেই 6 দিন এখনও প্রতিটি আলোচনার পেছনে নীরব উপস্থিতি হয়ে আছে। সম্ভবত ইতিহাসের সবচেয়ে মূল্যবান শিক্ষা এটিই। যুদ্ধ মানচিত্র বদলাতে পারে, কিন্তু স্থায়ী শান্তি গড়ে ওঠে কেবল তখনই যখন মানুষ ইতিহাসকে শুধু বিজয় বা পরাজয়ের গল্প হিসেবে নয়, বরং তার মানবিক মূল্যসহ বুঝতে শেখে। ধন্যবাদ ইতিহাসের এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য।